নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী হ্যালো বিপ্লব টকস। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো একটি বহুল আলোচিত বিষয় নিয়ে, যে বিষয়ে সর্বপ্রথম তিনি ফিরে পেয়েছিলেন তার নিজের অধিকার এবং সাহসে সগর্বে বলতে পারেন যে আমি একজন ভারতীয়। আপনারা জানেন এখন চারিদিকে একটি নিয়ে আলোচনা, ভারতীয় নাগরিকত্ব কিভাবে পাওয়া যায়। সেই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দুরা কিভাবে তাদের নাগরিকত্ব ফিরে পেতে পারেন। সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আসলে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, তারপরে নিজেদের কার্যকলাপ সঠিকভাবে করতে হবে। এই সিএ এর মাধ্যমে যিনি সর্বপ্রথম নাগরিকত্ব পেয়েছিলেন, আজকে সেই ব্যক্তির সঙ্গে আমরা পরিচিত হব এবং তিনার মাধ্যমে, তিনার মুখেই জানব যে কিভাবে নাগরিকত্ব পেয়েছিলেন, সেই অভিজ্ঞতাটা কেমন, তিনার অনুভূতিটা কেমন, এবং সিএ পেতে গেলে, সিএ ফর্ম পূরণ করতে গেলে কি কি কাগজপত্র আমাদের প্রয়োজনীয় এবং কোথায় গেলে অনলাইনের মাধ্যমে আপনার নাগরিকত্ব পেতে পারেন। চলুন আমরা জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার। আমরা জানি যে 2019 সালে ভারতীয় সরকারের সিএর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে বিষয়টা আমরা জানি এবং জনসাধারণের সবার কাছে একটা উন্মুখ দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই এই সিএর মাধ্যমে যে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায়, এটা ঘোষণার পরে আপনি প্রথম ব্যক্তি যে বাংলাদেশ থেকে আগত একজন মানুষ যিনি ইন্ডিয়ান গভর্নমেন্টের নিয়ম কানুন মেনে ইন্ডিয়ান গভর্নমেন্টের নাগরিকত্ব অর্জন করেছিলেন। তাই সেই নাগরিকত্ব পাওয়ার যে আনন্দ, সেই অভিজ্ঞতা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন এবং কিভাবে সেই নাগরিকত্বটা অর্জন করেছিলেন, সেই বিষয়ে যদি একটু আমাদের বলেন। আচ্ছা, আনন্দের কথাটা আগে পরে বলি। নাগরিকত্ব পাওয়াটা তো সত্যি একটা আনন্দের ব্যাপার। সেটা আনন্দ বা অনুভূতি কেমন সেটা একটু পরে বলি। তো এটা পাওয়ার যে সিস্টেম, সিএ অ্যাক্টের মাধ্যমে যে নাগরিকত্বটা পাওয়া যায়, তার যে সিস্টেম সেটা হচ্ছে এই ভারতে 2014 সালের ভিতরে 31শে ডিসেম্বরের ভিতরে আমরা ঢুকেছি। তেমন কোনো একটা ডকুমেন্টস এবং বাংলাদেশে নিজের অথবা বাবার, তা নাহলে ঠাকুরদাদা, তা নাহলে পদদাদা বা মায়ের মা, মায়ের বাবা, এরকম 3 পুরুষের কোনো ডকুমেন্টস লাগে। আর এখানে যেটা লাগে, কোনো একটা হিন্দু প্রতিষ্ঠান থেকে, যেমন মন্দির হতে পারে, কোনো দুর্গা মন্দির, কালী মন্দির বা কোনো শিব আশ্রম, সেটা রেজিস্ট্রেশন থাকলেই হবে। তো আর লাগে 3টে কোর্ট অ্যাফিডেভিট। একটাতে ক্যারেক্টার সার্টিফিকেট, যে আপনাকে চেনে জানে, সেই ব্যক্তিটি এমন হবে, যে কেউ এখানকার স্থানীয় একজন মানুষ, সেটা কোনো এমএলএ, এমপি, পঞ্চায়েত মেম্বার বা কোনো কিছু, এমন কিছুর প্রয়োজন নেই। তো তাহলে সে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেবে, আর আপনি একটাতে ডিক্লারেশন করবেন যে আপনি বাংলাদেশ থেকে এত 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 সালে এত তারিখে এখানে ঢুকেছিলেন, আর একটা আপনি সিএ অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব চান। এই 3টে নটারি আপনাকে করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে বিষয়গুলো, পেপারসগুলা, মনে করেন যে অনেক সময় যে বাস্তব পরিপ্রেক্ষিতে যে অনেকেই পেপারস আনা সম্ভব নয়, বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে এসে শুধুমাত্র জীবনটা বাজি রেখে বাঁচানোর জন্য ভারতে আশ্রয় নিয়েছে। এটা 1948 সালের থেকে বর্তমান অবধি এরকম ঘটনা চলমান। আচ্ছা, এটা তো আসলে সত্যি চলমান। শুধু এই একটা সমস্যাই নয়, কারণ আমি এই সিএ নিয়ে সেই 2024 সালে যখন আমি প্রথম সিএ পাই, এই নাগরিকত্ব পাই, তারপর থেকে এই সিএ নিয়ে আমি প্রত্যেক দিনই এটা নিয়ে আমি স্টাডি করছি এবং প্রত্যেকটা বাংলাদেশ থেকে
আসা যে সমস্ত মানে উদ্বস্ত মানুষ তাদের জন্য কাজও করে যাচ্ছে প্রত্যেকটা একেবারে নিরলসভাবে। তো আমি এগুলো করতে গিয়ে যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছি এবং কার কার কি সমস্যাগুলো দেখেছি এবং তার সমাধান কি সেটাও আমি মোটামুটি একের পর এক খুঁজে বের করেছি। তো প্রথম সমস্যা কি হয়, বাংলাদেশ থেকে এখানে আসার পরে তারা কি করে, হয়তো ওখানে ছিল অমুক রায়, এখানে এসে সরকার হয়ে গেছে, বা ওখানে অমুক রায় অমুক কুমার রায়, এখানে এসে কুমারটা উঠে গেছে, এরকম সমস্যা থাকে। বা তার ডেট অফ বার্থ ওখানে ছিল মনে করো 1980, এখানে এসে হয়ে গেল 1995, এইরকম। তো এগুলোর জন্য সরকার একেবারে মানবিকভাবে আইনে বলে দিয়েছে এই যে তুমি এটা একটা পেপারে বিজ্ঞপ্তি দেবে এবং একটা নটারি করে নেবে যে ওখানকার অমুক রায় এবং এখানকার অমুক কুমার সরকার একই ব্যক্তি, তাহলে এটাও গ্রান্টেড। বা আর কিছু আপনার অবজারভেশনে যেটা আপনি গবেষণা করেছেন, যেটা সব মানুষের, আপনি তো আজকে না, আপনি হাজার হাজার মানুষকে আপনি সমাধান দিচ্ছেন। অনেক প্রশ্ন আসে যে আমি ওই দেশ থেকে কোনো ডকুমেন্টস আনতে পারছি না, তো পারছি না। এক সময় ছিল যে ওই দেশ থেকে যে ডকুমেন্টসগুলো আনার কথা বলা হয়েছে সেটা বলেছিল অরিজিনাল আনতে হবে। তারপরে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলার মাধ্যমে বা বিভিন্ন নেতৃত্বের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের গুরু কবি অসীম সরকার সে বিশেষ ভূমিকা নিয়ে সে যেখানে জানিয়েছিল যে বাংলাদেশি উদ্বাস্তু মানুষদের কোনো প্রকারে অরিজিনাল কাগজ এনে দেখানো সম্ভব নয়, তখন একটা সার্কুলার এলো যে এটা ওখানে ফোনে ছবি তুলে পাঠালে এখান থেকে সেটা জেরক্স দিলে সে কাগজটা দিয়েও চলবে। কিন্তু অনেক সময় আরও কি হচ্ছে, বলছে যে আমরা ওখান থেকে আমরা কোনো নদীর চরে আমাদের বাড়ি ছিল, রাতের অন্ধকারে বিঘা জমি ভেঙে আমাদের বাড়ি ঘর সব জলে নিয়ে চলে গেছিল, নদীর স্রোতে নিয়ে চলে গেছিল। আমরা কোনো রকমের ছাদ দিয়ে আমরা কুলে উঠে আমরা এক কাপড়ে আমরা কোনো রকমের প্রাণ বাঁচিয়ে আমরা চলে এসেছিলাম। কেউ বলছে যে আমাদের গ্রামকে গ্রাম আগুন লাগিয়ে দিয়েছিল, আমাদের ঘরে মানে নিজেদের পরনের শাড়িটা পর্যন্ত মানে না থাকার পরিস্থিতিতে আমরা পালিয়ে দালাল ধরে দেশে চলে এসেছিলাম। এই মুহূর্তে আমাদের কিছু বাংলাদেশের ডকুমেন্টস দেওয়া সম্ভব নয়। এই ক্ষেত্রে বলবো যে আপনারা কোর্টে একটা নটারি করবেন যে আমি আমার বাংলাদেশে অমুক অমুক জেলায় বাড়ি ছিল, আমার সমস্যা হচ্ছে এই রকম, আমার ঘরে আগুন ধরে দিয়েছিল, পালিয়ে চলে এসেছিলাম, কোনো ডকুমেন্টস আনতে পারিনি, এখনও কেউ দিতে পারবে না, আর নদীর ভাঙনে আমার সব কিছু ভেসে গেছে, আমি কিছু দিতে পারবো না। সেইটা আপনি কোর্ট অ্যাফিডেভিট করে যে ফাংশনের জায়গায় কলামে দেওয়া থাকবে বাংলাদেশের ডকুমেন্টস আপলোড করার জন্য, ওটা আপনি ওখানে আপলোড করে দেবেন। তখন ভারত সরকার এটা মানবিক দৃষ্টি দিয়েই দেখবে, একেবারে মানবিক দৃষ্টি দিয়েই দেখবে, এভাবেও নাগরিকত্ব পাওয়া সম্ভব।